খড়দার বন্দিপুরে একটি বাড়িতে বিস্ফোরণ, যে বিস্ফোরণের জেরে বাড়ির চাল পর্যন্ত উড়ে গেছে। সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, খড়দার ছবি, খড়দায় বিস্ফোরণের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। খড়দার বন্দিপুরের একটি বাড়িতে বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে বাড়ির চাল পর্যন্ত উড়ে গেছে। সুবীর প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, যে বাড়িতে এই বিস্ফোরণ হয়েছে সেই বাড়িতে কি প্রচুর বারুদ বা এমন কিছু জিনিস মজুত করে রাখা ছিল, কি জানা যাচ্ছে? দেখো, এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে অর্থাৎ ঠিক 6টার সময় কিন্তু এই বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঠাকুরকরণ এলাকায় সেখানে কিন্তু একটি বাড়িতে ঘরের মধ্যে কিন্তু বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে একদম বাড়ির চাল পর্যন্ত উড়ে গিয়েছে এবং বাড়ির মধ্যে ঘরের মধ্যে যে সমস্ত আসবাবপত্র ছিল সেগুলো কিন্তু ভস্মীভূত হয়ে গিয়েছে এবং সেই বিস্ফোরণের জেরে কিন্তু এলাকার মানুষজন কিন্তু সেখান থেকে ছুটে চলে আসে এবং বিস্ফোরণের কম্পন কিন্তু সেই জায়গা থেকে ছিল এবং সেই জায়গা থেকে যেটা ঘটনাস্থলে কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে দিয়েছে। বাড়িটি কার ছিল সুবীর, কি জানা যাচ্ছে? এবং বাড়িতে যে সময় বিস্ফোরণ হয়েছিল সেই সময় বাড়িতে কতজন ছিলেন? দেখো, সেই সময় যে ঘরের মধ্যে বিস্ফোরক রাখা ছিল সেই ঘরে কিন্তু কেউ থাকতেন না এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বাড়িটি কিন্তু অভিজিৎ সিং নামে একজনের বাড়ি এবং সে কিন্তু তৃণমূল কর্মী বলে জানা যাচ্ছে এলাকায় এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ঘরের আসবাবপত্র থেকে শুরু করে ঘরের চালও কিন্তু উড়ে গিয়েছে, এতটাই বিস্ফোরণ ছিল এবং এলাকার মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু বিস্ফোরণের কম্পনে সেখান থেকে তারা কিন্তু ছুটে কিন্তু বাড়ির বাইরে চলে আসেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে এবং ঘটনাস্থলে এসিবি পদমর্যাদার অফিসার থেকে শুরু করে রওনা থানায় বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়েছেন এবং এই যে ঘটনা অর্থাৎ এই যে অভিজিৎ সিং যার বাড়িতে এই বিস্ফোরক মজুদ ছিল তাকে কিন্তু ইতিমধ্যে কিন্তু রওনা থানা পুলিশ গ্রেফতার করেছে এবং যেটা জানা যাচ্ছে প্রাথমিক সূত্র মারফত যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে এই বাজি তৈরি করতেন এই অভিজিৎ সিং এবং এই বাজি তৈরির জন্য প্রচুর পরিমাণে বিস্ফোরক অর্থাৎ বারুদ, সেই বারুদ কিন্তু এই ঘরের মধ্যে কিন্তু মজুদ করে রেখেছেন অভিজিৎ সিং এবং সেই জায়গা থেকে কোনো একটি কারণের জন্য এই বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণের ফলে এলাকায় যেমন আতঙ্ক তৈরি হয়েছে, পাশাপাশি এই যে একদম রওনা থানার অন্তর্গত এই ঠাকুর কলোনি এলাকাতে এই ধরনের বিস্ফোরক এত পরিমাণে বারুদ এই বাড়ির মধ্যে মজুদ করে রাখা হয়েছিল, এই নিয়ে কিন্তু যথেষ্ট একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। এবং আরো একটা প্রশ্ন সামনে আসছে, এই যে বাড়ির মালিক অভিজিৎ সিং যাকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে, কি কারণে এত পরিমাণে বারুদ মজুদ রেখেছিলেন বাড়িতে, কি জানাচ্ছেন তিনি? তাকে আমরা প্রশ্ন করেছিলাম, তিনি কিন্তু পরিষ্কারভাবে জানাচ্ছেন যে তিনি বাজি তৈরি করতেন অর্থাৎ কালী পুজোর সময় তিনি বাজি তৈরি করেছেন এবং সেই বাজি তৈরি করার পরে সেই জায়গা থেকে এই যে বিস্ফোরক, সেই বিস্ফোরক কিন্তু বারুদ কিন্তু সে তার ঘরে মজুদ করে রেখেছিলেন এবং সেই জায়গা থেকে বারুদ মজুদ করে রাখার ফলে এই যে বিস্ফোরণ অর্থাৎ বারুদ থেকে কিন্তু বিস্ফোরণ হয়েছে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং এই যে ঘটনা অর্থাৎ অভিজিৎ সিং নামে যে এই যে যুবক সে বাড়িতে এত পরিমাণ বারুদ কিভাবে মজুদ করে রাখলেন এবং সেই জায়গা থেকে বিস্ফোরণ হলো, এই নিয়ে কিন্তু গোটা ঘটনা তদন্ত শুরু করেছে রওনা থানার পুলিশ। বেশ, আপনার ঘরে কি ছিল? আপনি কি বারুদ রাখা ছিল? তো ওই উনন্তপুরির মশলা রাখা। আপনি বানাতেন? উনন্তপুরি কালীপুজো কি ঘটলো আজকে? আমরা খেয়ে দিয়ে শুয়েছি, এরকম হঠাৎ আওয়াজ হচ্ছে, ফার্স্ট পেয়েছি টায়ার বাস্ট করছে পাশে কারখানা, তারপর দেখছি ঘর পুরো ধোয়া। বারুদ এভাবে রাখা যায় মজুত করে ঘরে? রেখেছিলাম কি কাজ করেন আপনি? আমি সেটের কাজ করি। বোম ফেটে যে জাতীয় খবর আমরা পাই, তারপরে বাড়িতে এসে দেখছি যে একটা এক্সপ্লোশন টাইপের হয়েছে। তো সেটা দেখে মানে ইনিশিয়ালি যা বোঝা যাচ্ছে যে কিছু মানে বারুদ জাতীয় কোনো জিনিস রাখা ছিল সেটা ফেটেছে। তো এখনো পর্যন্ত ইনজুরি কিছু হয়নি বা কোনো ইনজুরি এখনো আমরা দেখতে পাচ্ছি না। তো পুরোটা ওনাকে ইন্টারোগেশন করা হবে, প্লাস বাড়ি থেকে স্যাম্পেল নেওয়া হচ্ছে, কালেকশনগুলো ফরেন্সিকে পাঠানো হবে, গিয়ে দেখা হবে এক্সাক্ট কি থেকে হয়েছে। আর অন্যদিকে আমরা নজর রাখবো দিল্লি বিস্ফোরণে নদিয়ার যোগ। ধৃত প্রেসিডেন্সি জেলে সাবির আহমেদ, তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ এবং সেই জিজ্ঞাসাবাদে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। নদিয়ার পলাশীপাড়ার বড় নলদহের বাসিন্দা সাবিরের সঙ্গে দিল্লি বিস্ফোরণে ধৃতদের যোগ। জেলে সাবিরকে জেরা কেন্দ্রীয় গোয়েন্দাদের। সাবিরের ভাই ফয়জালকেও আটক এসটিএফের। মাদক কারবারে জেলবন্দি সাবির আহমেদ, জেলে বসেই মগজ ধোলায় সাবিরের। মাদকের টাকা কি জঙ্গি ফান্ডে, খতিয়ে দেখা হচ্ছে। দিল্লি
বিস্ফোরণে বাংলা যোগ, 3 জেলে 3 বন্দীকে জেরা কেন্দ্রীয় গোয়েন্দাদের। আলিপুর মহিলা জেলে তানিয়া পারভিনকে জেরা, বাদুড়িয়া তানিয়া পারভিন লস্কর হ্যান্ডলার। দমদম সেন্ট্রাল জেলে সৈয়দ এম ইদ্রিস ওরফে মুন্নাকে জেরা। কর্ণাটকের বাসিন্দা ইদ্রিস লস্করের এজেন্ট। প্রেসিডেন্সি জেলে সাবির আহমেদকে জেরা করা হয়। নদিয়ার পলাশীপাড়ার সাবিরও লস্করে যুক্ত। মাসুদ আজহারের বোনের নির্দেশে সক্রিয় গ্রুপ, প্রতিটি গ্রুপের মেন্টর ডাক্তার শাহিন সাহিদ। ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধারে ধৃত এই শাহিন সাহিদ। তানিয়া, ইদ্রিস, সাবির মগজ ধোলাইয়ের কাজ করত। ইদ্রিস জেহাদিদের অর্থ সংগ্রহের দায়িত্বে ছিল। সাবিরের ভাই ফয়সালকেও আটক করে জিজ্ঞাসাবাদ। মহিলাদের দিয়ে মগজ ধোলায় তদন্তকারীদের স্ক্যানারে এবার মহিলারা, এবং এই জায়গা থেকেই কিন্তু প্রশ্ন সামনে আসছে। মহিলাদের দিয়ে মগজ ধোলায় তদন্তকারীদের স্ক্যানারে ধৃত মহিলা জঙ্গিরা। দিল্লি বিস্ফোরণ তদন্তে জালে জঙ্গি ডাক্তার শাহিন সাইদ। তদন্তকারীদের স্ক্যানারে ধৃত লস্কর হ্যান্ডলার তানিয়া পারভিন। তদন্তকারীদের নজরে ধৃত আয়েশা জান্নাত মোহনাও। ধৃত মহিলা জঙ্গিদের জেরা করে নাশকতার সূত্রের খোঁজে তদন্তকারীরা। জঙ্গি ক্লাসে মহিলাদের টার্গেট, বেছে বেছে মহিলাদের মৌলবাদের পাঠ। চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। দিল্লি বিস্ফোরণ তদন্তে চাঞ্চল্যকর এই তথ্য। আত্মঘাতী জঙ্গি উমার নবী যোগে তরুণীকে জিজ্ঞাসাবাদ। ইম্ফলে তরুণীকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য। পড়াশোনার নামে ডাক্তারি পড়ুয়াদের মগজ ধোলাই করা হতো। ইম্ফলে তরুণীকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর এই তথ্য। তরুণীর নাম মারিয়াম রাখে আত্মঘাতী জঙ্গি উমার। নাম বদলি মগজ ধোলাইয়ের প্রথম ধাপ। দেশজুড়ে উমারের মগজ ধোলাইয়ের ক্লাস চলত বলে দাবি তরুণীর। প্রভাব খাটিয়ে জুনিয়র পড়ুয়াদের কট্টরপন্থার ক্লাসে আসতে চাপ দেওয়া হতো। আত্মঘাতী জঙ্গি উমারের বিরুদ্ধে বিস্ফোরক এই তথ্য। 11-12 শিক্ষকের চাকরির জন্য ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন প্রায় 20,000। আর এই তালিকা নিয়েই ক্ষোভ উগরে দিচ্ছেন যোগ্য চাকরিহারাদের একাংশ। আর এবার তাই তারা পথে নেমে আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন। চাকরিহারাদের উদ্দেশ্যে বলবো, যারা পাননি, আমরা রাস্তার লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, তারা 60 পেয়েছে তবু ডাক পায়। এটা একটা কলঙ্কের দাগ। কিসের মেধার উৎকর্ষতার ভিত্তিতে নিয়োগ হচ্ছে তার এটা? আমরা লড়াইয়ে আছি, লড়াইয়ে থাকবো। 11-12 শিক্ষক নিয়োগের পরীক্ষা শেষ হয়েছে আগেই। সফলদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। এর মধ্যে ইন্টারভিউয়ের তালিকায় নাম 20,500 জনের। এই লিস্ট নিয়েই আপত্তি তুলেছেন যোগ্য চাকরিহারাদের একাংশ। তারা খাতায় কলমে যোগ্য, কিন্তু ইন্টারভিউয়ের ডাক পাননি বলে অভিযোগ। তারা ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। চাকরিহারাদের উদ্দেশ্যে বলবো, যারা পাননি, আমরা রাস্তার লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, তারা 60 পেয়েছে তবু ডাক পায়। এটা একটা কলঙ্কের দাগ। কিসের মেধার উৎকর্ষতার ভিত্তিতে নিয়োগ হচ্ছে তার এটা? আমরা লড়াইয়ে আছি, লড়াইয়ে থাকবো। গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের এসএসসির প্যানেল বাতিল হয়ে যায়। প্রায় 26,000 জনের চাকরি যায়। শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে 9, 10 এবং 11-12 শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয় স্কুল সার্ভিস কমিশন। 11-12 জন্য শূন্য পদ 12,445। এর জন্য 20,500 জনের মেরিট লিস্ট প্রকাশ করেছে কমিশন। এর মধ্যে যারা যোগ্য চাকরিহারা এবং শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীর সংখ্যা প্রায় 11,000। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু ইন্টারভিউ, কিন্তু সেই ইন্টারভিউয়ের লিস্টে অনেক যোগ্যের নাম নেই বলে অভিযোগ। একাদশ দ্বাদশ শ্রেণীর যারা, বিশেষ করে এডুকেশন, সংস্কৃত, অনেক যোগ্য চাকরিহারা নিষ্কলঙ্ক শিক্ষক, তারা এই পরীক্ষায়
অংশগ্রহণ করেও ডাক পাননি। যারা কাট অফটাই ক্লিয়ার করতে পারলো না তাদের কি হবে জানি না, ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশন দিয়ে পাবো কিনা। অনেকে এমন আছে যাদের 9-10-এরও সাবজেক্ট নেই, শুধু 11-12টাই ছিল, তারা কি করবে? বহু যোগ্য শিক্ষক বঞ্চিত হয়েছে, যোগ্য শিক্ষক শিক্ষিকা একজনও ভেসা চাকরি পেল না। এই একই সঙ্গে পরীক্ষা নিতে গিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা জানি না এর ভবিষ্যৎ কি। ফ্রেশার ভাই বোনেদেরও আমি কিন্তু একটা কথা বলবো, এখন কিন্তু আমাদের সার্বিকভাবে লড়াই করতে হবে, না হলে কিন্তু পথের আন্দোলন অর্থাৎ রাস্তার আন্দোলন কিন্তু আরো ভয়াবহ হবে। নিউজ 18 বাংলা। আধুনিক ভারতের রূপকার, ভারতীয় নবজাগরণের পথিকৃৎ, সমাজ সংস্কারক, সতীদাহ প্রথা বন্ধের কারিগর, দেশের গর্ব, আমাদের গর্ব রাজা রামমোহন রায়। আর তাকেই কিনা ইংরেজদের দালাল বলে অপমান করেছেন বিজেপি শাসিত রাজ্যের অর্থাৎ মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। আর এই নিয়ে সুর চড়িয়েছে বিজেপির বিরুদ্ধে, সুর চড়িয়েছেন তৃণমূল। দেশ থেকে অশিক্ষার অন্ধকার দূর হোক। बंगाल से आगे बढ़ते तो संतान पढ़ाना आता था, आज तक झारखंड में पहले बिहार में था। वहां तक अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दुष्यंत कर रहा था, और जिसमें देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था, जिसमें एक राजा राम मोहन राय भी थे, वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं। রাজা রামমোহন রায় নাকি ব্রিটিশের দালাল ছিলেন? কারা বলছে? যারা নিজেরা ব্রিটিশের দালালি করেছে। কাকে বলছে? বাঙালির অন্যতম সেরা সমাজ সংস্কারক। এটাই বিজেপি, এটাই ওদের চরিত্র। আমার কাছে রাম রাজা রামমোহন রায়, আমার ঈশ্বরের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমার ঠাকুরের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি ব্রিটিশের কাছে মুচলেকা দিয়েছিলে সাভারকার, সতীদাহ প্রথা রদ করেছিলেন যে রামমোহন রায়, নারীর উপর অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন যে সমাজ সংস্কারক। তাই স্বাভাবিক কারণেই নারী বিদ্বেষী মনুবাদী বিজেপির গাত্রদাহ এই জমিদারদের সমূলে উৎপাতিত করতে হবে। আরে ব্রিটিশকে তাড়িয়েছে বাঙালি, তুমি বিজেপি কোন ছাড়? দেশ থেকে অশিক্ষার অন্ধকার দূর হোক, পৃথিবীর 10 দিক থেকে আসুক জ্ঞানের আলোক বন্যা, জেগে উঠুক একটা সুস্থ সবল নতুন ভারতবর্ষ। বাঙালির গর্ব রামমোহন, দেশের গর্ব রামমোহন, আধুনিক ভারতের রূপকার। তাকেই অপমান মধ্যপ্রদেশের বিজেপি বিধায়কের, যিনি আবার সে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী। बंगाल से आगे बढ़ते तो संतान पढ़ाना आता था, आज तक झारखंड में पहले बिहार में था। वहां तक अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दुष्यंत कर रहा था, और जिसमें देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था, जिसमें एक राजा राम मोहन राय भी थे, वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं। ভারতে তখন ব্রিটিশ শাসন, পরাধীনতার অন্ধকার, জাতিভেদ, বাল্যবিবাহের বিরুদ্ধে গর্জে ওঠেন রামমোহন রায়। সতীদাহ প্রথার আগুন নিভিয়ে দেশে প্রতিবাদের আগুন জ্বালান। 1815 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি ছাড়েন, সমাজের বিরুদ্ধে গিয়ে সমাজ সংস্কার করেন। তাঁর চাপের মুখে 1829 সালে সতীদাহ প্রথা বন্ধ করতে আইন তৈরি করেন ব্রিটিশরা। ভারতের সমাজ সংস্কারক বলে পরিচিত সেই রাজা রামমোহন রায়কে ইংরেজদের দালাল বললেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। এ নিয়ে নিন্দার ঝড়, দিকে দিকে ধিক্কার। বিজেপি মন্ত্রীর এমন মন্তব্য করা যে ঠিক হয়নি তা বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রের মনোনীত পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। History is to be interpreted by the historians, not by the politicians. History is to be interpreted by the historians, not by the politicians. কত মূর্খ হলে একটা মানুষ এই ধরনের মন্তব্য করতে পারে? জানে যে প্রথম সতীদাহের বিরুদ্ধে মুখ কে খুলেছিল? পশ্চিমবাংলায় যত নির্বাচন এগিয়ে আসছে তত বিজেপির নেতাদের বাঙালি বিদ্বেষ সেটা আরো উৎকট ভাবে সামনে আসছে। এজেন্ডাটা হচ্ছে পলিটিক্যাল এজেন্ডা। তাই রামমোহনকে অ্যাটাক করো, রবীন্দ্রনাথ ঠাকুরকে অ্যাটাক করো, বিদ্যাসাগরের মূর্তি ভাঙো। যারা আমাদের অতীত গৌরব এবং সংস্কৃতি এবং ঐতিহ্যের উপর যারা আঘাত আনছে তারাই প্রকৃত দেশদ্রোহী। বাংলার নবজাগরণ, ভারতবর্ষের জেগে ওঠা, এগুলোর সঙ্গে এই বিজেপি ঘরানার লোকদের বিন্দুমাত্র সম্পর্ক নেই। উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলার মনীষীদের অপমান করছেন, বাংলার মাটিকে অপমান করছেন। রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করেছিলেন,
তাহলে কি বিজেপি সতীদাহ প্রথা সমর্থন করে? এই বিজেপিকে বর্জন করুন, বিজেপির ক্ষমা চাওয়া উচিত। একজন তার মূর্খামির নিদর্শন রেখেছে, এটা তো পার্টির বক্তব্য নয়। উচ্চশিক্ষামন্ত্রী তো পৃথিবীর সব জিনিস জানেন না। ভারতটা বিশাল দেশ, তার ইতিহাসও বিশাল। সারা ভারত সম্বন্ধে খবর রাখবেন এটা আশা করা খুব কঠিন। রাজা রামমোহন রায়কে ইংরেজদের দালাল বলে অপমান, এ নিয়ে তোলপাড়, দিকে দিকে নিন্দার ঝড়। মুখ বাঁচাতে শেষমেশ ক্ষমা চেয়েছেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী। নিউজ 18 বাংলা। রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক কল্যাণ, রাজভবনে আগ্নেয়াস্ত্র বোমা রাখার অভিযোগ, সিভি আনন্দ বোসকে কড়া হুঁশিয়ারি, কড়া আক্রমণ শ্রীরামপুরের সাংসদের। সিভি আনন্দ বোসকে কড়া আক্রমণ শ্রীরামপুরের সাংসদের, কল্যাণকে পাল্টা চ্যালেঞ্জ রাজ্যপালের। রাজভবনের বিবৃতি জারির পর চ্যালেঞ্জ রাজ্যপালের। রাজভবনে গিয়ে সত্য যাচাইয়ের চ্যালেঞ্জ করছেন। প্ররোচনামূলক কথা বরদাস্ত নয়, মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের। রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে। ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব এগুলো বন্ধ করুন। আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না। I have thrown the Rajbhavan open for public scrutiny. Citizens are coming in, media is coming in to see whether there is any arms and ammunition in this Rajbhavan. There are serious implications of this allegation. Rajbhavan is protected or secured under the security charge of the Calcutta police. When a ruling party MP says that arms and ammunition are available inside the Rajbhavan, is he expressing his lack of confidence in the police force of the state? So this is betrayal of the trust and confidence which democracy places in an elected representative. He has the option either to apologize to the people of Bengal, or there are legal options which can be taken against him. This kind of hate speeches cannot be tolerated. He has a decent option of apologizing to the people of Bengal. Otherwise, legal action will be taken. It is in gross violation of the Bharatiya Nyaya Samhita. It's a very serious criminal offence. I'll be taking it up to the higher levels. Whatever is to be required to reassure the people that Rajbhavan is a no conflict zone will be done. We cannot allow irresponsible statements which undermine the dignity of the constitutional office of the governor. Nobody can get away with that in the name of democracy. Are you giving any time to apology? 24 hours. অস্ত্র যদি থাকে সে তো আপনাকে ডাকার আগে অস্ত্র সব সরিয়ে দেবে। আর প্রতিদিন অস্ত্র থাকে নাকি? কে বলেছে প্রতিদিন অস্ত্র থাকে? যখন যখন দরকার হয় তখন অস্ত্র নিয়ে আসে। যে প্রোটেকশন নিয়ে বসে থাকে সে কিসের মামলা করবে? আমিও মামলা করবো ওর বিরুদ্ধে, আমিও সুপ্রিম কোর্ট পর্যন্ত আসবো, আমিও দেখবো। এফআইআর, আমাকে এফআইআর দেখাচ্ছেন আর আপনি এই পদ থেকে একটা করে ডায়লগ বাজি করবেন, একটা করে হিংসাত্মক কথা বলেন, প্ররোচনা দেবেন ইনডাইরেক্টলি। প্রতিদিন বাংলার মানে থানায় থানায় আপনার নামে এফআইআর তৈরি হবে। বাংলার মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হবে। MP says that bombs are there in the Rajbhavan. Who guards the Rajbhavan? Calcutta police guards the Rajbhavan. Who is in charge of the police? Home Minister is in charge of the police. Who is the Home Minister? Chief Minister is the Home Minister also. So does it mean that he doesn't trust his own Chief Minister? Is it some inner party struggle which is meant to reflect on the governor also? ওপেন ইনভাইট করছি, ইফ হি ইজ হ্যাভিং এ কারেজ টু অ্যাকসেপ্ট ইট। প্রেস যখন একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকবো। আপনি বিজেপির এজেন্ট হিসেবে কাজ করে বিজেপিকে কতটা সাহায্য করছেন আপনি সেটা প্রমাণ করবো। আই উইল প্রুভ দ্যাট হি ইজ এ বুচার অফ দি কনস্টিটিউশন। সংবিধানে বসে আপনি বিজেপির দালালি করেন, সংবিধানের পোস্টে বসে আপনি প্ররোচনামূলক কথা বলেন। আপনার জন্য বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মী খুন হয়েছে বিজেপির হাতে। আপনি হচ্ছেন এমনই একটা লোক, আমিও দেখব। পশ্চিমবঙ্গে চলছে এসআইআর, বাড়ি বাড়ি বিলি হচ্ছে ফর্ম, আর এই ফর্ম হাতে পেতেই নানা ঘটনা। কোথাও আতঙ্ক, কোথাও আবার এসআইআর এর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। আমার মা কাগজ করে সরকার এমন আইন বেরিয়েছে, আমার মা কাগজ করে জীবনটা শেষ করে দিল। যেদিন থেকে ওই বাংলাদেশ পাঠাবো ওই সব টেনশনে ধরে নিতে হবে।
মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাসিন্দা শাকিলা বিবি। রবিবার সকালে স্থানীয় রেলগেটের কাছে তাঁর দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, এসআইআর আতঙ্কে তিনি আত্মহত্যা করেছেন। তাঁদের দাবি 2002 সালের ভোটার তালিকায় শাকিলা বিবির নাম আছে, কিন্তু নামের বানান ভুল। এ নিয়ে চিন্তায় ছিলেন। এসআইআর আতঙ্কেই আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের। আমার মা কাগজ করে সরকার এমন আইন বেরিয়েছে, আমার মা কাগজ করে জীবনটা শেষ করে দিল। যেদিন থেকে ওই বাংলাদেশ পাঠাবো ওইসব টেনশনে ধরে যাবে। 2002 সালে আপনার মায়ের তো নাম আছে? নাম আছে, তাও তো মাথায় ঢুকে গেছে কাগজ। দিব্যি বেঁচে আছেন। 2002 সালের ভোটার তালিকাতেও নাম রয়েছে, কিন্তু এখনকার ভোটার তালিকায় তার নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ। নদিয়া রানাঘাটের বাসিন্দা ছায়া রানী রায়, তিনি নাকি ভোটার তালিকায় মৃত। আমার 2002 সালের ভোট আছে, নাম আছে, সবকিছু আছে। আমি তো জীবিত আছি, আমি তো মরে যাই নাই। কিভাবে কাটা গেল সে তো জানি না। এই 24 সালে ভোট দিতে গেছি বলে আপনার নাম নাই। তো আমি তো কাগজপত্র ভিডিওতে 2 বার করিয়া হবিবপুরে ভিডিওতে গেলাম, তারপরে নতুন করে আবার কাগজপত্র জমা দেওয়া হইলো। তার সত্ত্বেও এখন কেন হচ্ছে না? পুরুলিয়া জয়পুরে আরেক ছবি। অভিযোগ, জীবিত ভোটারদের দেখানো হয়েছে মৃত, আবার মৃতদের নামে এসেছে এসআইআর ফর্ম। দক্ষিণ 24 পরগনার জয়নগর 2 নম্বর ব্লক। অভিযোগ, 2002 সালের ভোটার তালিকা থেকে এখনকার শতাধিক ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। তো আমার স্বামী 2002 সালের নাম নেই বলে মেয়েরা এসে কান্নাকাটি করছে, আমরা খুব চিন্তার মধ্যে আছি। জন্মতে আমি এখানে বাস করতেছি, 2002 নাম আসেনি। ভোটার কার্ড, প্যান কার্ড সব আছে, জায়গা দলিল। উত্তর দিনাজপুরের ইসলামপুর পুর এলাকা, এখানেও অনেকের দাবি তাদের নাম নেই 2002 সালের ভোটার তালিকায়। এদিকে তৃণমূলের এসআইআর শিবিরে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে বলে দাবি। বাবা রেলে চাকরি করে, এখন এইগুলো জিনিস নিয়ে আমার একটু প্রেশানি। আশা দিল এখন ওই যে রেলের সার্টিফিকেট নিয়ে আসতে বললো, আশ্বাস দিয়েছে হয়ে যাবে। নিউজ 18 বাংলা। আর নজর রাখবে এবার সরাসরি নন্দীগ্রামের দিকে। নন্দীগ্রামের তৃণমূলের এসআইআর সহায়তা ক্যাম্পে হামলা, ভাঙচুর আর অভিযোগ সরাসরি বিজেপির বিরুদ্ধে। ভাঙচুরের অভিযোগ অস্বীকার বিজেপি। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, নন্দীগ্রামের তৃণমূলের এসআইআর সহায়তা ক্যাম্প এবং সেখানেই হামলা, ভাঙচুরের অভিযোগ সরাসরি বিজেপির বিরুদ্ধে, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার বিজেপির। আমি আরো সপ্তাহ দিকে ওরা আনন্দ খুব ভালো ইয়ে করছে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা করেছে। যখনই এই ক্যাম্পের উপরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা করছে, ঠিক তার 10 মিনিট পর শুভেন্দু অধিকারী ওই রাস্তা দিয়ে যাচ্ছে এবং তারই পরামর্শে আজকে তৃণমূল কংগ্রেসের এই ক্যাম্প অফিস বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ভাঙচুর করলো। আগামীকাল থেকে আবার এই ক্যাম্প আমরা চালু করব। ভেকুটিয়া অঞ্চলে প্রত্যেকটি বুথে তৃণমূল কংগ্রেস সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মসূচি যখনই পালন করতে যাচ্ছে, তখন বিজেপি তাদের উপরে হামলা চালাচ্ছে। বিজেপি অস্তিত্বহীনতায় কিন্তু ভুগতে শুরু করেছে। এটা সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। এরা কয়েকদিন আগে সাংগঠনিক ভাবে এদের কোনো সভাপতি নির্বাচন করতে পারেনি, কনভেনার করতে পারেনি। সাংগঠনিক ভাবে এরা ভীষণভাবে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। বিজেপি নামে দুঃসাহতে যাইছে। এটা আমাদের কেন কি দরকার আছে? আমরা কেন ওখানে কিছু করতে যাই? বাপ্পাদিত্য যেহেতু ওখানকার তৃণমূল কংগ্রেস সভাপতি ওই অঞ্চলে, যেহেতু তার নাম ঘোষণা করা হয়নি বলে এইখানে তার লোকজন এই জায়গাগুলো করেছে। একদিকে নন্দীগ্রামের ছবিটা আপনাদেরকে দেখালাম, যেখানে তৃণমূলের এসআইআর সহায়তা ক্যাম্পে রীতিমতো উত্তেজনা, হামলা ভাঙচুরের অভিযোগ। অন্যদিকে ঝাড়গ্রামের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ সেখানে সিএএ ক্যাম্পে রীতিমতো উত্তেজনা রাজকলোনিতে। সেখানেও তৃণমূল বিজেপি উত্তেজনা। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, ঝাড়গ্রামের রাজকলোনি, সেখানে উত্তেজনা। বাঙালপাড়ায় সিএএ ক্যাম্পে উত্তেজনা, সিএএ ক্যাম্প ঘিরে তৃণমূল বিজেপির মধ্যে উত্তেজনা। মানুষকে বিভ্রান্ত করবে না, এই লোকগুলা কি হচ্ছে? গরিব লোকগুলা তো অ্যাকচুয়ালি এটা অ্যাপ্লিকেশন কিভাবে করা যায়, কি কি ডকুমেন্টস লাগে, ওর সাথে কি কি অ্যাটাচ করতে হয়, প্রসেসটা শেখার জন্য আমরা আজকে এসেছিলাম এখানে। আসার পর উনি প্রসেসগুলো শেখাচ্ছে। তো রাজনীতির সাথে এখানে কোনো সম্পর্ক নেই। যদি এরকম নোটিফিকেশন গভর্নমেন্ট থেকে থাকে, তারা যদি করে, তাতে আমাদের কোনো কিন্তু বলার নেই। আমরা এটা বলতে চাইছি একদম সম্পূর্ণভাবে এটা কিন্তু একটা চক্রান্ত,
এই চক্রান্তের বিরুদ্ধে আমরা মানে আইনিভাবে মানে প্রশাসন থেকে শুরু করে সবাইকে জানিয়েছি যে বিষয়টা আপনারা দেখুন।